Good morning, everyone. Welcome back to my channel Life with Sonali. আমার কাছে আজকের এই সকালটা হয়তো আমার কাছে বা আমার ফ্যামিলির কাছে গুড মর্নিং হতে পারে, বাট সত্যি কি এই সকালটা শুভ? আজকে স্বাধীনতা দিবস, 15th অগস্ট, যেদিন ভারত স্বাধীন হয়েছিল অফিসিয়ালি। আজকের এই দিনে দাঁড়িয়ে আমি যদি ভাবি আমি কি সত্যিই স্বাধীন? হ্যাঁ, মজা করে বলতে পারি এখনও যাদের বাড়ির জন্য, মানে যারা এখানে আমরা যাদের বাড়ি আছে তারা বাড়ির জন্য ট্যাক্স দিচ্ছি, খাজনা দিচ্ছি, যারা রেন্টে থাকে তারা রেন্ট দিচ্ছে, তো আমরা কি সত্যিই স্বাধীন? প্রকৃত অর্থে আমরা কিন্তু স্বাধীন নই। এই যে কিছুদিন আগে ঘটে গেল আরজি করে একটা অতীব জঘন্য একটা, মানে এর জন্য কোনো শব্দ আমার কাছে আসছে না। আমি এটাকে কি বলে, মানে মানসিক বিকার নাকি কোনো চক্রান্তের শিকার? একটা মেয়ে যে রাত্রিবেলায় খেতে যাওয়ার আগে মা বাবাকে ফোন করছে, তোমরা খেয়ে নাও, আমি খেতে যাচ্ছি, আমি খেয়ে পরে একটু পড়াশুনো করব, তারপরে রেস্ট নেব। সে ডাক্তারি পড়ছে, সে মানুষের সেবা সাথে জড়িত, সেবায়, মানুষের সেবায় নিজেকে অর্পণ করেছে। সেই মানুষই তাকে এইভাবে এই রকম নির্যাতিত করে তার শ্বাসরুদ্ধ করে দিয়েছে। সে আর এই পৃথিবীর আলো দেখতে পাবে না। আজকে কি আমরা সত্যিই স্বাধীন? আমি এই নাইট শিফট অনেক দিন করেছি। আমার যখন জব শুরু হয় তখন আমি নাইট শিফট করতাম। তো এই ভয়টা আমার বা আমার ফ্যামিলির মধ্যে ছিল। একটা মেয়ে, যে আমি একটা স্মল টাউন থেকে বিলং করি, তো সেখান থেকে আমি এসে অন্য একটা শহরে, একটা মেট্রো সিটিতে একা থাকছি, আমি নাইট শিফট করছি, অনেকের কাছে অনেক কথা শুনেছি, সেটা তো ছেড়ে দাও, বাট মা বাবার এটা ভয় লেগে থাকতো, আমার মেয়েটা কি তা বাড়ি ফিরেছে, আমার মেয়েটা কি খেয়েছে, সে কি সুস্থ আছে, সে কি সত্যিই সেফ আছে? তো আমি যখন রাত 2টোর সময় ঢুকতাম, আমার মা ডেইলি ফোন করতো, কী রে, ঢুকেছিস, ঠিক আছিস? হ্যাঁ মা, ভালো আছি। দিনের পর দিন এটা কন্টিনিউ হয়েছে অনেক বছর। তারপরে মা রিয়েলাইজ করেছে যে না, আমার মেয়ে ঠিক আছে। তো হয়তো রেগুলার তারপরে সেই চিন্তাটা দূর হয়েছে, তো রেগুলার আমি আর ফোন করতাম না। তারপরে বিয়ের পরে তো আমার মর্নিং শিফটই হয়ে গেছিলো, আমি চেঞ্জ করে নিয়েছিলাম, আমার প্রজেক্ট চেঞ্জ হয়েছিল। বাট এই যে মা বাবা, তারা রাত্রিবেলায় খেয়ে ঘুমোচ্ছে, সকালবেলায় উঠে ভাবছে যে মেয়েকে ফোন করবে, গুড মর্নিং বলবে, বা মেয়ে তাদেরকে ফোন করবে, গুড মর্নিং বলবে, কিন্তু সেই কলটা আর এলো না। একবার ভেবে দেখো, যারা তোমরা সন্তানের মা, যে কোনো মেয়ে ছেলে নির্বিশেষে যে কোনো মা বাবার কাছে এই যে সন্তানের ফোন না আসা কতটা কষ্টের। আমি মা নই, বাট আমি বুঝতে পারি যে সত্যি তারা এই কষ্টটা কীরকম হতে পারে। আমার মা বাবাও এক্সপেক্ট করে থাকে, আমি বুঝতে পারি তাদের কষ্টটা, যখন আমি কাজের মধ্যে ব্যস্ত হয়ে আমি মা বাবাকে ফোন করতে পারি না, তারা রীতিমতো টেনশনে থাকে, রাস্তায় কিছু দুর্ঘটনা হলো না তো, কোনো অ্যাক্সিডেন্ট হলো না তো। বাট এতটা নোংরা কিছু একটা হতে পারে, সেটা কি কোনো বাবা মা কল্পনা করে রাখতে পারে? একদমই না। তুমি ভাবো, সেই দিনটার সকালটা, যেদিনকে ওই মেয়েটির মা বাবা এই খবরটা পেয়েছে, তাদের দিনটা কেমন গেছে আমরা কল্পনাও করতে পারো। তো যাই হোক, এই যে আরজি কর নিয়ে এত আন্দোলন চলছে, এই আন্দোলনে যদি আজকে একটা কোনো ক্যাপিটাল ডিসিশন নেওয়া হয় রেপিস্টদের এগেনস্টে, তাহলে জানবো আমি প্রকৃত অর্থে স্বাধীন। নির্ভয়ার পরে এই অভয়াকাণ্ড, বা কেউ কেউ একে নাম দিয়েছে তিলোত্তমা, বা সেই মেয়েটির নাম যেই হয়ে থাকুক না কেন, যাই হয়ে থাকুক না কেন,
যদি নির্ভয়া কাণ্ডের পর একটা ক্যাপিটাল ডিসিশন নেওয়া হতো যে হ্যাঁ রেপিস্টদের এগেনস্টে যদি সেটা প্রুভ হয় এই রকম শাস্তি, একটা ক্যাপিটাল একটা ডিসিশন, মানে ভয়ানক কিছু একটা শাস্তি যদি সেই টাইমে ডিসাইড হয়ে থাকতো না, তাহলে অনেকের প্রাণে এই ভয়টা আসতো। নির্ভয়ার কেসে আমরা দেখেছি যে কীভাবে তাকে অত্যাচার করা হয়, তার সেন্সিটিভ পার্টে কাঁচের বটল রড ঢোকানো হয়। ক্যান ইউ ইম্যাজিন? আমরা মানে শুনলে আমাদের শরীর কেঁপে উঠছে, বাট সেই মেয়েটা কতটা কষ্ট পেয়েছে সেটা কি কেউ ভেবে দেখেছে? আমরা কি সেটা ফিল করতে পারবো? একদমই না। যার ওপর দিয়ে গেছে সেই একমাত্র ফিল করতে পারবে। সেম এই অভয়া বা তিলোত্তমা বা মৌমিতার কেসে হয়েছে। তার পেলভিস বোন ভেঙে গেছে, মানে কতটা নির্যাতন করা হলে এটা হতে পারে। চোখ ফেটে রক্ত বেরোচ্ছে। আমি একটা সায়েন্সের স্টুডেন্ট ছিলাম, তো আমি জানি চোখ দিয়ে রক্ত যদি খুব প্রেশার, তোমার ব্রেনে খুব প্রেশার পড়ে দেন এই জিনিসটা হয়। ব্রেনে প্রেশার কখন হয়? যখন তোমার হার্টবিট পুরো বন্ধ হয়ে আসে, তোমার শ্বাসরুদ্ধ হয়ে আসে। সেই ক্ষেত্রে নর্মালি কেউ যদি সুইসাইডও করে না, হ্যাং করে নেয়, সেক্ষেত্রেও কিন্তু চোখ দিয়ে রক্ত পড়ে না। হ্যাঁ, টয়লেট হয়ে যায় বা আদার অনেক কিছু হয়, বাট চোখ ফেটে রক্ত বেরোয় না। এটা একমাত্র মুখ নাক চেপে ধরে থাকলে, বুকের ওপরে যদি প্রচণ্ড প্রেশার আসে, দেন এই জিনিসটা হয়। কতটা অকথ্য অত্যাচার হয়েছে, সেই মেয়েটাকে আজকে এই পৃথিবী ছেড়ে চলে যেতে হলো। সেই মেয়েটা যদি ওই অবস্থায় বেঁচেও থাকতো, সে কি আর একটা আশেপাশের মানুষকে ভরসা করতে পারতো? ভরসা তো দূরের কথা, তাদেরকে দেখলে সে চমকে উঠতো, ভয় পেয়ে উঠতো। আজকে আমরা যে সমাজে, যে রাজ্যে বাস করছি, সেই রাজ্যটা চালাচ্ছে একজন নারী। শুনলেও হাসি পায়, একটা নারী এই রাজ্যটাকে চালাচ্ছে। আর সেখানে আর একটা নারী এতটা আনসেফ ফিল করছে, সে সেফ না। একটা বৃদ্ধ একটা রাজ্য চালাচ্ছে, একজন বৃদ্ধা রাজ্য চালাচ্ছে, তার জন্য হাজারটা সিকিউরিটি। এরকম তুড়ি মেরে পুলিশ আরও অনেক কিছু চলে আসছে, বডিগার্ড। বাট আমরা সাধারণ মেয়েদের কোনো সিকিউরিটি নেই। তিনি ধর্ষণকে বলে যে আমরা ড্রেস পরে যাচ্ছি, এরকম শর্ট ড্রেস পরে, তাই জন্য। আমার মনে আছে উনি যখন শ্রদ্ধা আমাদের মুখ্যমন্ত্রী যখন এই পদ গ্রহণ করেন, আমি তখন মাস্টার্সে, এবং আমি বর্ধমানের যে কলেজটাতে অফ ক্যাম্পাসে, আমি বিদ্যাসাগর ইউনিভার্সিটি থেকে আমার মাস্টার্স কমপ্লিট করি, এবং তাদের একটা অফ ক্যাম্পাসে একটা কলেজ ছিল, মানে রাঙামাটিতে ক্যাম্পাস বিদ্যাসাগর ইউনিভার্সিটির, বাট অফ ক্যাম্পাসেও ওদের এই বায়োটেকনোলজি কোর্সটা চালানো হতো একটা কলেজের মাধ্যমে। তো সেই কলেজটা ছিল কাটোয়া রুটে, একটু বেশ ভেতরের দিকে, দেওয়ানদিঘিতে। তো আমি ওই টাইমে একদিন যাচ্ছি, হঠাৎ করে শুনতে পেলাম একজনের রেপ হয়েছে। ওই কাঠকুড়ানি হয় না গ্রামের দিকে, তো সেই রকম কোনো মহিলার, তার এজ 65, সে কোনো ক্রপ টপ পরে না, সে বিকিনি পরে না, কিন্তু তারও রেপ হয়েছে। আর কে করেছে? একটা মধ্যবয়স্ক বলবো না, 25 to 35 মধ্যে এরকম। আমার ঠিক মনে পড়ছে না, আজ থেকে অনেক দিন আগেকার কথা। তো ভাবো, একটা গ্রাম যেখানে সেই মহিলা কাগজ কুড়িয়ে নিজের জীবনযাত্রা চালাচ্ছে, সেই মহিলা একটা শাড়ি পরেই থাকবে, শাড়ি সায়া ব্লাউজ, এর ছাড়া তো কিছু না। তাহলে ভাবতে পারো
শুধুমাত্র শরীর দেখানো জামা কাপড় পরলেই যে কোনো পুরুষ মানুষকে আকৃষ্ট করা যায় তা নয়, সেটা তার মেন্টাল স্টেটাস, সে কার দিকে আকৃষ্ট হবে। উনি চেয়ারে বসার পর পার্ক স্ট্রিটের এই ঘটনাটা ঘটে, যেখানে একজন উচ্চপদস্থ কর্মচারীর ছেলে জড়িত ছিল এবং তার বাবা টিএমসি করত, এবং পরবর্তীকালে তার গার্লফ্রেন্ডকেও টিএমসিতে যোগদান করানো হয়। হ্যাঁ, আশা করি তোমরা জানবে। তো সেটাকে বলেছিল যে মেয়েটির রেপ হয়েছে সে হাই সোসাইটির এসকর্ট। তাতে কি হয়েছে? ইফ আই সে নো, নো মিন্স নো। আমি যদি আমার হাজব্যান্ডকেও বলি না মানে না, তো সেটা বুঝতে হবে, আর সেটা বোঝানোর দায়িত্ব মা বাবাদেরই। সেটা কে কীভাবে বোঝাবে, কিভাবে তার ছেলে মেয়েকে শিক্ষা দেবে, সেটা তাদের ব্যাপার। বাট আপনি মুখ্যমন্ত্রী হয়ে কি করেছেন আমাদের জন্য? কি করেছেন? একটা কোনো চ্যানেলে উনি ইন্টারভিউ দিয়েছেন, বলেছে ধর্ষণ সেটা আবার কি, রেপ সেটা কি হয়, এবং আরও বলেছেন যে কি জানো, আমি একটা পোস্টে দেখছিলাম, হ্যাঁ আজকাল তো অনেক শহর উন্নত হয়েছে, মল হচ্ছে, শপিং মল হচ্ছে, তো এইসব তো হবেই। মানে উন্নতির মানে এই যে মেয়েদের রেপ হতে হবে? ধিক্কার জানাই আপনাকে। একটা স্লোগান তোমরা বাইরে গেলে দেখতে পাবে, বাংলা তার মেয়েকে চায়, আপনাকে চায় না, আপনাকে চায় না। আমি জানি আজকে যদি এই গদিতে মোদি সরকার বসে, সিপিএম বসে, কংগ্রেস বসে, সে অবশ্যই চুরিচামারি করবে, বাট আপনাদের মতো এরকম না। 34 বছর রাজত্বে সিপিএমও চুরি করেছে, আই এগ্রি। যে রাজা রাজত্ব করে সে অনেক নিজের ক্ষমতার অসৎভাবে ব্যবহার করে, বাট তার একটা লিমিট থাকে, তার একটা লিমিট থাকে। বিভিন্ন মিডিয়া চ্যানেল বলছে যে ডাক্তার এর মধ্যে জড়িত, তিনি নাকি আপনার ভাইপোর বন্ধু। সেটা আমরা জানি না, আপনাদের ফ্যামিলিগত ব্যাপার, যাই হোক। বাট আপনি যদি আজকে এই ডাক্তারদের এগেনস্টে, যারা এর মধ্যে জড়িত বা যে মানুষগুলো জড়িত, তাদের এগেনস্টে যদি কোনো রকম স্টেপ না নেন, ইভেন আরেকটা জিনিস, যিনি মেন অ্যাকিউজড পার্সন ডক্টর সন্দীপ ঘোষ বা কিছু, আমি শুনলাম তিনি ওখানে পদত্যাগ করার পর পিজিতে যোগদান করেছেন। ভাই, আমার ফ্যামিলির কিছু হলে অ্যাটলিস্ট পিজিতে আমি যাব না। সমস্ত সরকারি প্রতিষ্ঠানে এই যে দালালগুলো রয়েছে না, সো কল্ড সিভিক ভলেন্টিয়ার, তাদেরকে লাথি মেরে বের করে দেওয়া উচিত, তাদের লাথি মেরে বের করে দেওয়া উচিত। আজকে যদি আম জনতা এটা না করে না, তাহলে দেশের নাগরিক হওয়ার আমরা যোগ্য না। রিফিউজি সেন্টারে বসে থাকো ভাই। শেখ হাসিনাকে যেরকম পদত্যাগ করা হয়েছে, আজ যদি এই সিএম পদত্যাগ না করে, ইদার তুমি পদত্যাগ করো, অথবা তুমি এই অত্যাচারের একটা যথাযোগ্য একটা ডিসিশন নাও, যাতে পরবর্তীকালে কোনো মেয়েকে, কোনো অভয়া, নির্ভয়া বা কোনো তিলোত্তমা এই জিনিসটা ফেস না করে। তিলোত্তমা তার সুন্দরী তিলোত্তমা তকমাটা যেন আরও ফিরে পায়, এটাই রিকোয়েস্ট। আমি জানি না আমি কতটা ঠিক বলেছি বা ভুল বলেছি, বাট কালকে রাত্রে আমার একটা ইনভিটেশন ছিল। আমার শরীরটা 2-3 দিন ধরে ভালো নেই। ইভেন আমার বাড়িতে মানে অয়নেরও শরীর ভালো নেই, মা বাপিরও শরীর ভালো নেই। আমি হ্যাঁ ওই প্রোটেস্টে সাথ দিতে পারিনি, তার জন্য দুঃখিত। কিন্তু আমি ভগবানের কাছে এইটুকু প্রে করব, আমার গোপালের কাছে এইটুকু প্রে করব, যে মায়ের কোল আজকে খালি হয়েছে, যারা খালি করেছে তাদের জন্য উচিত শাস্তি হয়।
এমন কোনো শাস্তি যেটা কেউ স্বপ্নেও ভাবতে পারেনি। আজ যে সন্তানের, যে বাড়িতে পুত্র সন্তান জন্মাবে, এমন কোনো শাস্তি হোক যাতে পুত্র সন্তান জন্মানোর পর থেকে তার মা বাবা তাকে সেই গল্পটা শোনাতে পারে কি এরকম হয়েছিল, এই শাস্তি। তো তুমি ভুল করেও এই শাস্তির জন্য এইরকম নোংরা কাজ করো না। যাই হোক, আজকে স্বাধীনতা দিবস, কিন্তু হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে বলতে আমার একদমই ইচ্ছা করছে না, জানি না কেন। অনেকেই দেখছি পোস্ট করছে, বাট সত্যি কি স্বাধীন? আজকে উচিত ছিল ওই যে কালকে যে প্রোটেস্টটা ওখানে হয়েছে না, সেই প্রোটেস্টটা ওনার বাড়ির সামনে করা। অনেক মা, কাকিমা, জেঠিমা, অনেক বয়স্ক, ইভেন দিদাদের বয়সী অনেকে এই আন্দোলনে যোগ দিয়েছিল, কালকের এই প্রোটেস্টে যোগ দিয়েছিল। তারা একসাথে পথে হেঁটেছে রাত্রিবেলায়, আলো জ্বালিয়ে, মশাল জ্বালিয়ে, ক্যান্ডেল জ্বালিয়ে, চিৎকার করেছে, উই ওয়ান্ট জাস্টিস। অ্যাকচুয়ালি উই ওয়ান্ট, বাট এই প্রোটেস্টটা না সবাই মিলে ওনার বাড়ির সামনে করা উচিত ছিল। আর আজ সকালে ওনাকে রেড রোডে যেতে না দেওয়া উচিত ছিল, তাহলে গিয়ে প্রকৃত অর্থে ওনার টনক নড়ত।